নমস্কার, আপনারা দেখছে সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে। মাথা উঁচু করে চোখে চোখ রেখে যারা খবর প্রকাশ করে অর্থাৎ সংবাদ পরিবর্তন। আর সংবাদ পরিবর্তনের সাংবাদিক পৌঁছে গিয়েছিল সরাসরি নরেন্দ্রপুরে। সেখানে গিয়ে দেখা গেল জমি মাফিয়া রাজ। জমি মাফিয়া রাজ সারা বাংলা যখন উত্তাল, তখন দেখা যাচ্ছে জমি মাফিয়াদের দৌরাত্ম্য কোথায়? পুলিশের নাকের ডগায়। পুলিশ সক্রিয় হয়ে নিষ্ক্রিয়তা অবলম্বন করছে। যেভাবে অপরের জমি কেড়ে নেওয়া হচ্ছে, যেভাবে দিনরাত নাকাল করা হচ্ছে সাধারণ মানুষকে, মানুষ স্থিতি বিরক্ত হয়ে যাচ্ছে এই সব জমি মাফিয়াদের কোর্টের অর্ডারকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসন যেভাবে মদত দিচ্ছে এই জমি মাফিয়াদেরকে, তা নজিরবিহীন ঘটনা। সেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়ের অফিসে জানানো সত্ত্বেও সাধারণ নিরীহ মানুষকে সম্পত্তির জোর এবং বলপূর্বক মাফিয়ারা দখল করে নিচ্ছে। রাজপুর সোনারপুর পৌরসভার অনুমতি ছাড়া অবৈধ নির্মাণ কার্য হচ্ছে। সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছে। তাহলে কি সারা বাংলাটা মাফিয়াদের হাতে চলে যাচ্ছে? সাধারণ মানুষ জানতে চাইছে কি কারণে মাফিয়াদের এত দৌরাত্ম্য, কেন পুলিশ নিষ্ক্রিয়, কেন পুলিশ কোনো কাজ করছে না। তাই শুনে নেওয়া যাক যার জমি এই মাফিয়ারা দখল করে নিয়েছে তাদের মুখে, এবং পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বুড়ো আঙুল দেখিয়ে কোর্টের অর্ডারকে যেভাবে এই নির্মাণ কার্য চলছে তা নজর কাড়া ঘটনা। তাই নজর রাখুন সেই দিকে। আসুন শুনে নেওয়া যাক কি জানাচ্ছেন ওনারা। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। আপনার নামটা বলুন একটু। আমার নাম শফিক দেওয়ান। আচ্ছা, যে জমির কেসটা নিয়ে আপনি যে মুভ করছেন, কি হয়েছে আপনি যদি একটু জানান। আমার নাম অ্যাডভোকেট শফিক দেওয়ান। আমার কাছে ওনারা এসেছিলেন ওনাদের জমি সংক্রান্ত বিবাদ নিয়ে। ওনারা আসার পরে আমি ওনাদের ঘটনাটা শোনার পরে আমি ওনাদেরকে অ্যাডভাইস করলাম যে যত শীঘ্র সম্ভব নরেন্দ্রপুর থানাতে একটা ডায়েরি লস্ট করতে, কারণ প্রশাসনকে জানাতে হবে। কারণ ওনাদের বক্তব্য ছিল যে বিবাদী পক্ষ বলপূর্বক তাদের সম্পত্তিটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। ঘটনাটা কি? এর পরবর্তীতে কি হলো, ওনারা থানায় গেলেন, কিন্তু প্রশাসন কোনো রকমভাবে সাহায্য করছিলেন না বলে ওনারা বহুবার আমাকে ফোন করেছিলেন, এবং আমি ওনাদেরকে বললাম যে না, ডায়েরি ছাড়া তো কোনো কিছু করা যাবে না, আপনাদেরকে আমি সাহায্য করতে পারবো না। তা ওনারা ওই রাত্রে 18 তারিখ সকাল থেকেই ঘটনাটা ঘটছে। ওনাদেরকে আমি 18 তারিখ দুপুরবেলা নরেন্দ্রপুর থানায় যেতে বলি, এবং দুপুর থেকে মোরাললেস রাত্রে পর্যন্ত ওনারা থানাতে চেষ্টা করেছেন, এবং রাত্রে বহু রিকোয়েস্ট করার পরে ওনাদের কাছ থেকে পুলিশ প্রশাসন লিখিত অভিযোগটা গ্রহণ করেছিলেন, বাট কোনো রিসিভ কপি দেননি। পরবর্তীকালে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে কী হলো, এটাকে সিয়া হলো না কেন, বা কোনো জিডির কোনো কাগজ দিয়েছেন? ওনারা বললেন যে না, কর্মরত যিনি অফিসার আছেন তিনি ফিজিক্যালি স্পটে আসবেন, ভেরিফাই করবেন, করার পরে উনি জিডি দেবেন। তা আমি বললাম ঠিক আছে, তাহলে ওনারা আসুক, তাহলে ভালো, তো অতি উত্তম প্রস্তাব, ওনারা এসে দেখবেন, দেখে জিডি করবেন। কিন্তু পরবর্তীকালে যতবারই ওনাদেরকে ফোন করি ওনারা বলেন যে অফিসার বলছেন এই আসবেন। এরকম করতে করতে রাত্রি 10টা, 10:30। আমি তারপর বললাম যে দেখুন, ওনারা হয়তো আসবেন না, আপনাদেরকে ফালতু ঝোলাচ্ছেন, আপনারা এই ঠান্ডায় ওই রাত্রে ওখানে থাকবেন না, কালকে সকালে আবার চেষ্টা করুন। ওনারা পরবর্তীকালে পরের দিন সকালবেলাও প্রায় 12টা পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু পুলিশ অথরিটি ওনাদেরকে কোনো সাহায্য করেন। এবং পরবর্তীকালে যেটা দেখলাম যে তারপরে আমি বললাম যে ঠিক আছে, আর পুলিশ প্রশাসনের কাছে আর যেতে গিয়ে লাভ নেই, আপনি বরঞ্চ আপনার এই গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছে, আপনি যে অভিযোগপত্রটা নিয়ে গিয়েছিলেন সেই তার নিচে ফুট প্রেসে লিখে এটা স্পিড পোস্টে পাঠিয়ে দিন। এবং ওনারা সেটাই করলেন, এবং সেই স্পিড পোস্টের
রিসিভ দিয়েই আমি পরবর্তীকালে একটা টাইটেল শুট ফাইল করেছি, যার নাম্বার হচ্ছে 32/2026। যদি পুলিশ প্রশাসন যদি আইনকে না মানেন, তাহলে সাধারণ মানুষ তাহলে কোন দিকে যাবে? আপনি অ্যাজ এ অ্যাডভোকেট হিসেবে কি মনে করছেন আজকে? একজন আইনজীবী হিসাবে আমার যেটা মনে হয় যে প্রশাসনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত ছিল এই বিষয়ে। দেখুন, জমি যারই হোক না কেন, আমি আইনজীবী হিসাবে আমার মনে হয় একটা এই ধরনের ঘটনা যখন প্রশাসনের কাছে আসবে, প্রশাসনের প্রথম দায়িত্ব হলো যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অর্থাৎ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি মেনটেন করা। কিন্তু এক্ষেত্রে দেখলাম যে প্রশাসন সেটা করছেন না, বা জানি না কোনো অজ্ঞাত কারণ হোক ইন্টেনশনালি পুলিশ করলেন না। তো আগামী পদক্ষেপ আপনারাই করবেন, যে আপনার মক্কেলকে কিভাবে আপনার ন্যায় বিচার আপনারাই করবেন? আমরা যে টাইটেল শ্যুটটা ফাইল করেছি সেখানে আমরা একটা ইনজাংশন অ্যাপ্লিকেশনও ফাইল করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আর পরবর্তীকালে আমি মামলা ফাইল করার পরে বুঝতে পারলাম, মামলাটা ফাইল করার পরে বুঝতে পারলাম যে কেন আমার মক্কেলকে এইরকম ডিলেডিলিংয়ের প্র্যাকটিসে ফেলে দেওয়া হচ্ছে। কারণ আমি যে ইনজাংশন অ্যাপ্লিকেশনটা ফাইল করব, তাহলে আমি ইনজাংশন মুভ করবো ইন্ট্রিম, সেটা করতে দিলেন না। পরবর্তীকালে ওনারা কি করলেন, যাতে আদার সাইড রেডি হয়ে যায় বা আদার সাইড যে ইনলিগাল কাজটা করছেন তাকে সেভাবে সাহায্য করার জন্যই এই ডিলেডিলিং প্র্যাকটিসটা চালানো হয়েছে বলে আমার মনে হয়। এটা কারা করছে বলে আপনি মনে করছেন আইনজীবী হিসেবে? আইনজীবী এটা বলা খুব মুশকিল। কোনো বিশেষ কি বলবো আর, ওই দিন ইন্ট্রিম অর্ডারটা মুভ করতে পারলাম না ডিউ টু ক্যাভিয়েট। কারণ ওনারা এই যে 18 তারিখ থেকে 21 তারিখ এই যে টাইম স্প্যানটা হয়ে গেল, সেই টাইম স্প্যানের মধ্যে আমি তো যেহেতু ইন্ট্রিমটা মুভ করতে পারলাম না, আমার মক্কেলকে ইন্ট্রিম রিলিফ দিতে পারলাম না, কোনো ইনজাংশন স্টে অর্ডার দিতে পারলাম না বা রেস্ট্রেন অর্ডার দিতে পারলাম না, তখন আমি বাধ্য হয়ে একটা 144 ফাইল করলাম, যেখানে গিয়ে অ্যাটলিস্ট খুব তাড়াতাড়ি কিছু একটা ইন্ট্রিম রিলিফ পাওয়া যায়। এবং লার্নেড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাকে রেস্ট্রেন অর্ডার দিলেন, এবং আমি মক্কেলকে সেই অর্ডারটা নিয়ে পুলিশকে কমিউনিকেট করতে বললাম। ওনারা সেই রাত্রে থানায় গেলেন বা পরের দিনও গেলেন। থানার কর্মরত যিনি অফিসার ছিলেন তিনি ওটা নিয়েও রিসিভও করলেন, কিন্তু তৎপরবর্তীতেও কোর্টের অর্ডার পাওয়া সত্ত্বেও উনি ইন্টেনশনালি এটাকে ভায়োলেট করছেন। এবং তার পরবর্তীকালেও আমরা জানাচ্ছি যে আমার মক্কেলের প্রপার্টি এনক্রোচ করার চেষ্টা করছে, বা সামনে রাস্তাটা পাঁচিল দিয়ে পাকা কনস্ট্রাকশন করার চেষ্টা করছেন পাঁচিলটা। আমরা পরবর্তীকালে এখন পুলিশের এহেন পরিস্থিতিতে যখন পুলিশ পুরোটাই নিষ্ক্রিয়, আমরা এই বিষয়টা আমরা এসপির কাছেও থ্রু মেল জানিয়েছি, এবং দেখছি পরবর্তী পদক্ষেপ হয়তো আমরা হাইকোর্টে অ্যাপ্রোচ করব। থ্যাংক ইউ। কি হয়েছিল আপনি যখন জিডি করতে গেছিলেন? জিডি করার আগের মানে পূর্বতন কিছু কথা বলার আছে, সেটা একটু শুনলে ভালো হয় আর কি। বলুন, কি হয়েছিল? নভেম্বর 2025 নভেম্বর মাসে সে হচ্ছে এক জমি মাফিয়া আর এক জমি মাফিয়া আমাদের দিদির অর্থাৎ জামাইবাবুর জমিটা বাউন্ডারি দিতে এসেছিলো। মানে আমাদের ঢোকার রাস্তাটা, জমির ঢোকার রাস্তাটাতে দিয়ে পাঁচিল তুলে দিতে এসেছিলো। সেই সময় আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আসি, এবং ওই জমিটা যে আমার জামাইবাবুর জমি, তার পাশে আছে এইখানে যে জগন্নাথ মন্দিরের নামে জমিটা কিছুটা জমি জগন্নাথ মন্দিরের নামেও আছে। এবং সেই জগন্নাথ মন্দিরের কমিটির যিনি কর্মদক্ষ তিনি ওখানে উনি ছিলেন এবং আমরাও ছিলাম, এবং আমরা যাওয়াতে সেখানে পাঁচিলটা দিতে আমরা দিইনি। ঠিক আছে, নভেম্বর মাসে দিতে দিইনি। এবার যে মাফিয়া মানে যে পাঁচিলটা দিচ্ছিল, ওনার বাবা 1968 সালে জমিটি বিক্রি করে দেয়। ওনার বাবা হচ্ছে 1968 সালে জমিটি বিক্রি করে দেন সে হচ্ছে সোনারগাঁ কমিটিকে। এবার সেই সোনারগাঁ কমিটি আবার ওই জমিটি IIMC বলে যে হসপিটাল আছে ওনাদেরকে ওনার অংশটা দিয়ে দেয়। মানে টোটাল জমি 74 শতক জমি, তার মধ্যে 37 শতক জমি ওই মানে যিনি মানে এই যে দুলাল নস্কর তার বাবা বিক্রি করা জমিটা আবার IIMCকে দিয়ে দেয়।
এই হচ্ছে ঘটনা। এইবারে তখন আমরা যখন ওই পাঁচিল দিচ্ছিলেন, যার বাবা জমিটা বিক্রি করে দেয়, সে বলছে এই জমি আমাদের জমি, জমি আমরা বিক্রি করব। তার মানে ঠিক আছে, তো তোমরা বিক্রি করো। তারপর অনেক বলা করার পরে আমাকে বললো ঠিক আছে, তোমাদের কাগজপত্র তোমরা নিয়ে আসো, এনে আমাদের দেখাও, তাহলে তোমাদেরটা তোমাদের ছেড়ে দেওয়া হবে, এই বলে আমাকে কথা দিল। আমি ভালো চুপচাপ আছি। তারপর ইন দ্য মিন টাইম আমি একজন যিনি মাটি ফেলতে এসছেন, এটা হয়েছে আপনার এই 18ই জানুয়ারিতে মাটি ফেলা হয় বলে মাটি রেখেছে জমির আগে। এবারে তখন মাটি ফেলতে দিচ্ছেন, আমাকে খবর দেওয়া হলো, আমি এলাম। এবার যারা জমিটা কিনেছেন আর কি, সে আর এক দুলাল নস্কর, সে হচ্ছে জমি মাফিয়া এবং তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। মানে বাংলাদেশে তার এমনই ইতিহাস আছে, বাংলাদেশে চিংড়ি মাছ পাঠাতো, সেখান থেকে টাকা নিয়ে যেখান থেকে চিংড়ি মাছ নেওয়া হতো সেগুলো দিত না। ইভেন ওনার আরও রেকর্ড আছে, যেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশেও ওনার এমনই রেকর্ড আছে, সেখানে উনি ফ্রড করেছিলেন। সেই ফ্রডের দৌলতে ওরা অন্ধ্রের পুলিশ এবং আমাদের কলকাতা পুলিশ বা লালবাজার থেকে পুলিশ এসে ওনাকে তুলে নিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ পাঠিয়ে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশে বেশ কিছুদিন এতই মার খেয়ে উনি হসপিটালাইজড হয়ে গেছিলেন, জামিন পাওয়ার পরে উনি হসপিটালাইজ হয়েছিল। এই হচ্ছে ওনার ইতিহাস। আর উনি হচ্ছে বর্তমান জমি মাফিয়া তো বটেই, আরও অনেক গুণ তো শুনলেন আপনারা। আচ্ছা, আপনি প্রশাসনের দ্বারস্থ হ্যাঁ, হয়েছিলেন? এবারে আমি ওই মাটি ফেলাতে দিচ্ছে না বলে এবারে আমরা হচ্ছে নরেন্দ্রপুর থানায় যাই। থানায় গিয়ে জিডি করব বলে গেছি থানাতে। অফিসার তো আমাকে তো বলছে কী ব্যাপার, আমি বললাম স্যার জিডি করবো, একটা জেনারেল ডায়েরি করে দিন। আমাদের জমিতে, আমার দিদি জামাইবাবুর জমিতে জোর করে ঘিরে নিচ্ছে এবং সেখানে দখল করে নিচ্ছে। তা এমনই আমাদের বর্তমান প্রশাসন অবস্থার এমনই দুর্দশা, তিনি আমাকে বলছেন তোমরা মারপিট করো, আইন লঙ্ঘন করো, তারপরে আমরা যাব। আমি বলছি স্যার আইন লঙ্ঘন করব মানে এটা কী কথা বলছেন আপনি? এই চেয়ারে বসে আপনি এই কথাটা বলতে পারেন? তা ওনার অফিসারের নাম হচ্ছে অসিত সিংহ, মানে ডিউটি অফিসার যিনি ছিলেন। আমি বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও কিছুতেই কিছু করছে না, তোমরা যাও গিয়ে মারপিট করো। বলছি আপনি কি বলছেন? প্রশাসন বলছে যে মারপিট করো। আমি বলছি আপনি কি বলছেন মারপিট করো মানে? আর মারপিট কেন করব? যার জন্যেই তো আপনারা আছেন। যখন কিছু ল অ্যান্ড অর্ডার হচ্ছে তখন তো তার জন্য তো আপনারা আছেন, আপনারা ব্যবস্থা করুন। না করতে পারবো না, আপনারা যান। তা কোনো মানে কিছুতেই তো যদি নিচ্ছেনই না। এবার আমিও নাসরবান্ধ ওখান থেকে আসতেও চাইছি না। আমি থাকতে তারপরে যিনি সেন্ট্রি ছিলেন সামনে গেটে, সেন্ট্রি আমাকে বলছে না একটু আপনার বেরোনো। না বেরোবো না, আমাদের জিডিটা করতেই হবে এনি হাউ, যেহেতু খুব কষ্ট করে আমার দিদি জামাই জমিটা নিয়েছে। তারপরে উনি প্রায় আমাকে 2 ঘন্টা পরে আমাকে বলছে ঠিক আছে আপনি এটা দিয়ে যান, আমাকে জিডি যেটা করার জন্য নিয়ে এসছেন ওই লেটারটা দিয়ে যান। আর জমিটা বলছে কার নামে, তার রেকর্ড আছে? হ্যাঁ রেকর্ড আছে। তখন ওই পর্চাটা আমি আবার ওই জিডির সাথে পর্চাটা ওনার টেবিলে দিলাম, উনি নিলেন, নিয়ে বললেন এখানে বসে থেকে কাজ নেই, আমাদের মানে যথারীতি ধমক দেওয়া হচ্ছে আর কি, এখানে বসে কোনো কাজ নেই, আপনারা চলে যান, জমির সামনে চলে যান, আমরা যাব। এবার যথারীতি আমরা ঘন্টার পর ঘন্টা বসেই আছি। রাত 9টা বেজে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, পুলিশের কোনো আসার তো কোনো নামই নেই। এবং ফোনও করা হচ্ছে, নরেন্দ্রপুর থানায় ফোন করা হচ্ছে, ফোনও ধরছে না। একের পর এক নাম্বার থেকে ফোন করা হচ্ছে, কিছুতেই ধরছে না। অনেক পরে পুনেরা ফোন ধরলেন, একজন ধরে বললেন যে হ্যাঁ যাবে, ঠিক নেই, এইরকমই অবস্থা। আপনার নামটা? আমার নাম নন্দলাল নস্কর। জানিয়েছিলেন আপনার ব্যাপার? ফার্স্ট থানায় জানাই, থানাতেই কোনো মতে কোনো কাজ নিচ্ছে না, করছে না কাজটা। তারপর আমরা বিধায়কের অফিসে যাই। বিধায়কের অফিসে যেতে তা বললো ঠিক আছে, আমরা অফিসার এর নাম বললো ওই অফিসারের সঙ্গে কথা হলো, রনিবাবুর সাথে গিয়ে কথা বলুন, কথা বলে দেখুন কি কাজটা হেল্প করে। তা রনিবাবুর কাছে আমরা গেলাম সন্ধেবেলা, রনিবাবুর কাছে গিয়ে কাগজ দেখাই। রনিবাবু বললো আচ্ছা ঠিক আছে, তোমাদের কাগজটা
রেখে যাও, আমি দেখছি কি করা যায়। এবার দেখার মধ্যেই দেখি আমার সঙ্গে সঙ্গে আমাকে বলছে, এসে পুলিশ অফিসার একজন এসে বলছে আপনারা জিডিটা নিয়ে যান, জিডিটা নিয়ে যান। আমরা বললাম না, আমাদের আর লাগবে না। তা বললো নিয়ে যান। তা আমরা রাত্রিবেলা গেলাম, গিয়ে জিডিটা নিয়ে চলে আসি। আসার পরে আবার পুলিশ সাথে সাথে টল দিচ্ছিল, বললো চলুন কোথায় কী হচ্ছে। কাজটা দেখতে এলো, দেখতে এসে পেট্রোল দেখতে এসে কাজটা দেখার পরে বললো ঠিক আছে আপনারা চলে যান বলে ওদের সাথে কথা বললো। কথা বলার পরে ওরা যেই চলে গেল, আবার কাজ স্টার্ট হয়ে গেল। তারপরের দিনকে আবার বিধায়কের কাছে যাওয়া হলো, বিধায়কের অফিসে যাওয়া হলো। বিধায়কের অফিস থেকে বলল ঠিক আছে দাঁড়াও, তোমাদেরকে করতে হবে না, তোমরা ম্যাডামকে বলছি, ম্যাডামের সাথে যোগাযোগ করবে। ওনার নাম হচ্ছে বর্ণালী ম্যাডাম। বললো বর্ণালী ম্যাডামের সঙ্গে একটু যোগাযোগ করুন। যোগাযোগ করলাম, বর্ণালী ম্যাডাম ছিলেন না। উনি ফোন নাম্বার নিয়ে ফোন করাতে, উনি তখন আমার সঙ্গে যিনি ছিলেন এলাকার যে দায়িত্বের লোক, উনি তখন সঙ্গে সঙ্গে ফোন করাতে ওনাকে আবার পরে ফোন করে যে আচ্ছা আমি দেখছি, বড়বাবুর সাথে কথা বলে আপনাদের কেসটা আমি দেখছি।